হ্যাঁ, হার্ট ইন এভরিওয়ান এটা তো আমরা মানে বিশ্বাস করি বা মনে মনে, কিন্তু এটাকে যদি প্রয়োগ না করা যায়, এটা যদি বাইরে থেকে বোঝানো না যায়, তাহলে এটার কোনো অর্থ বহন করে না, অর্থ থাকে না। তো সেই জায়গা থেকে এটা আমরা প্রয়োগ করে দেখছি, এক ধরনের পরীক্ষাও করছি। কষ্টি পাথরের মতো, যেমন কষ্টি পাথর হচ্ছে এমন একটা পাথর যেখানে সোনা কি সত্যি সোনা কিনা দাগ দিলে বোঝা যায়, দাগ পড়লে বোঝা যায় যে এটা সোনা। এটা আমাদের এই কালীবাবুর বাজারটা হচ্ছে আমাদের কাছে ছবির ক্ষেত্রে কষ্টি পাথর, যেখানে আমরা খাঁটি সোনা কিনা সেটা বোঝার একমাত্র রাস্তা হচ্ছে সেই বাজারে নেমে দেখা। বাইরে থেকে ঠান্ডা ঘরে তো অনেক বড় বড় কথা বলা যায়, চারিদিকে নানান রকম সুরার পাত্র টাত্র নিয়ে তো সেজে গুজে অনেক কথা বলা যায়, কিন্তু এই জায়গায় এই মাছের গন্ধের মধ্যে এই একটা মাছের সংস্কৃতি যাকে বলে, এরা যেদের নিজস্ব একটা শৃঙ্খলা আছে, এদের একটা নিজস্ব কার্যপদ্ধতি আছে, তার ব্যবসাকে ঘিরে ঠিকই, কিন্তু নিজেদের জীবনের একটা অংশ হয়ে গেছে। এই জীবনের যে অংশ হয়ে গেছে, এই জীবনটা যদি তার সামনে না দাঁড়ানো যায়, তার মধ্যে যদি সময় না কাটানো যায়, তাহলে একে অনুভব করা যাবে না। বাইরে থেকে এটাকে সাজিয়ে গুজিয়ে অনেক কিছু বলা যায়, কিন্তু অনুভব করতে গেলে এদের মধ্যে থাকতে হবে, বুঝতে হবে, এই সম্মানটা দিতে হবে। মানুষকে সম্মান দিলে সম্মান পাওয়া যায় বলে আমাদের ধারণা। ভুলও হতে পারে, কেউ আমাদের অপমান করতেও পারে, অসম্মান করতেও পারে। তার জন্যে আমরা কিন্তু পিছিয়ে আসবো না অন্যকে সম্মান দেওয়ার জন্য। আমরা অপমানিত হতেই পারি, কিন্তু তার জন্য আমাদের অসুবিধা কিছু নেই, আমরা সম্মানটা দিয়েই যাব। সেই জায়গা থেকেই, ভাবনা থেকেই নিজেদেরকে একটা পরীক্ষার সামনে দাঁড়ানো। পরীক্ষা পাস ফেল নেই এখানে, আর টুকলিবাজি নেই। পরীক্ষায় কি এখন সবাই পরীক্ষার টুকলিবাজি করছে, আমাদের টুকলি করার সুযোগও নেই। আমাদের হাতে কোনো চোটাও নেই যে একটা টুকে একটা পাস করে যাব, কারণ আমাদের কোনো মাস্টারই নেই। আমরাই আমাদের মাস্টার, এরাই আমাদের মাস্টার। অতএব এখানে কোনো ঝামেলা নেই আর কি, কিন্তু ঝামেলা পাকানোর জন্য আমরা বসে আছি, গান বাজনা ওই উন্নয়ন করে ঝামেলা পাকাচ্ছি আমরা। এই যে একটা শিল্পের যে পুজো করে লোকজন, আমি বলছি যে এই আপনার ধরুন আপনার ছবিগুলোকেই যেরকম, এই যে ইনি একজন মৎস্য ব্যবসায়ী, এনাকে পরিয়ে দিয়েছেন, রক্ত মাখছেন, প্রত্যেক দিন কাটছেন, বা এই যে পোশাকগুলো পরে এনারা ঘুরে বেড়াচ্ছেন, আপনার আর্টকে করে দিয়েছেন, তো এইটায় মানুষের প্রতিক্রিয়া কি? আর্ট প্র্যাকটিশনারদের আমি এটাকে মনে করি না, আমি মনে করি যে কী করে আর্টটা আমার হাতের বাইরে চলে যায়, হাত থেকে কী করে ফসকে যায়, সেই চেষ্টাটা আমার মধ্যে আছে। আমার আর্ট আমার নিজের সম্পত্তি, আমার পারিবারিক সম্পত্তি, এগুলোর অনেক মূল্য হবে, জাদুঘরে যাবে, এইসব ভাবনা আমার মধ্যে নেই। কারো থাকতে পারে, আমার কোনো নেই, এবং তার জন্যে আমরা ওইভাবে ভাবতেই রাজি না। আজকে যেমন আমরা জানতে পারলাম যে এক ভদ্রলোক ছিলেন, ভারতীয় শিল্পী হুসেন সাহেব, তার একটা কাজ 118 কোটি টাকায় বিক্রি হয়েছে। তো তাতে আমাদের উৎফুল্ল হওয়ার কিছু নেই, একেবারেই উৎফুল্ল হওয়ার কিছু নেই যে কার কাজ কী হলো এবং আমাদের ভবিষ্যৎ এরকম হবে, এই ভাবনাটাই আমাদের মধ্যে ভুল। এই ভাবনাটা আমাদের মধ্যে বারবার চালিয়ে দেওয়া হচ্ছে, আমাদের একটা লোভ দেওয়া হচ্ছে, ওই খুঁড়োর কলের মতো সামনে গাজর ঝুলিয়ে রাখা হচ্ছে। আমরা এই গাজরটা ঝোলাতেও রাজি নই, খেতেও রাজি নই, গাজরের পেছনে ছুটতেও রাজি নই। আমরা যাকে বলি সাগর মাথা, গোটা পৃথিবী বলে এভারেস্ট, আর তিব্বতী ওরা বলে চমলংমা। তাতে যখন প্রথম সূর্যের কিরণটা পড়ে, ঠিক সেই সময় আমার মনে হয় সেই রকমই দেখতে লাগে। তো সেইভাবেই কোনো একজন লেখক হয়তো সেটাকে ব্যাখ্যা করেছে, আর সেইভাবেই গোটা পৃথিবী দেখছে, সেটাই একটা তুলে ধরা। আজকে আমরা চলে এসেছি হাওড়া সেই বিখ্যাত বাজার। আমি হাওড়ার ছেলে,
হাওড়া অনেক ভালোবাসা দিয়েছে, দেয়, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা। আমাদের অনেক গুরুজনেরা এখানে এসেছেন, বাচ্চারা এসেছে, এবং এটা নিয়ে 3 বছর হচ্ছে হিরণদার এক্সিবিশন। আর সাথে আমার আছে আমার প্রিয় বন্ধু বিশুদা, আর তার সাথে তার দলবল, এখানে স্বপনদা আছে, আরও অনেকে আছে, হিমাদ্রি আছে, হিরণদা তো আছেই, আরও ছেলে মেয়েরা আছে। তো আপনারা সবাই আসুন, আমরা খুব আনন্দ করব। একদম একটা অন্য রকমের জগৎ, অন্য রকমের একটা পৃথিবী এখানে তৈরি হয়েছে। আপনারা সবাই আসুন। রঘু বলল, ছাড়লি কেন? আরেকটা তো তুই। আরেকটা कोलकाता में चला गयो रे सूरन बाबू मेरा, सूरन बाबू आसल बाबू सकल बाबू से पूरा सबको आइको नहीं पतिया है जो बच्चा, हर महीना भर कुछ खबर मिले ना। বক্সটা এদিকে ঘুরিয়ে দে, সাউন্ডটা পাবো। टप्पल टप्पल का टप्पल रे कोपल हमारा मुंदो, और शोकल मिलते नहीं मिलता टप्पल का नाम गंधो। रोहस को एक सीमा पर हम बैठके आची इकला, सूरी बाबा को बसते आँख से बहुत पानी निकला। सर्वो दामन कैमन करता केदे उठता हृदय, भात खाता स्किल जाता सूरिन बाबू निर्धन। मन का दुखे हो करके निकले हिंदुस्तानी, और औसम पूर्ण ठेकता काने बंगला को जवानी। मेरा ऊपर जुलुम करता तेरी बोहिन बाई, की करेंगा कोथाए जांगा भेबे नहीं पाई। बहुत जोर से गाल टीपता दोनों अंगली देके, और बिलाती एक कोईनी बजना बजाता थे। कभी कभी निकट आके ठुट में चिमटी कटता, और कांची लेकर कोकड़ा चूल गुलो सब छटता। जॉर्ज साहेब कुछ बोलता नहीं, रुखा कुर्बे केटा, अरे कहाँ गयो रे जॉर्ज साहेब की बेटा। एदिके यहाँ पर पार्टी होता, खेलने को भी जाता, जिम खाना में हिमचिम और थोड़ा बिस्किट खाता। तुम छड़ा कोई समझे ना तो हमरा दूरा बसता, और बोहिन तेरी बहुत मेरी खिल खिल करके हंसता। আয় আয় আয়। এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে চিতা কাঠ ডাকে, আয় আয়। যেতে পারি, যে কোনো দিকেই আমি চলে যেতে পারি, কিন্তু কেন যাব? সন্তানের মুখ ধরে একটি চুমো খাবো, যাব, কিন্তু এখনই যাব না। তোমাদের সঙ্গে নিয়ে যাব, একাকী যাব না, অসময়। ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো। নমস্কার। গত 2 বছর আমরা এই হাওড়াতে এই কালীবাবুর বাজার মাছের ব্যবসায়ী সমিতির সহযোগিতায় এবং স্থানীয় মানুষদের অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সাহায্যকারী এই মাছ বাজারের কালীবাবুর বাজার ব্যবসায়ী সমিতির কাছে আমরা কৃতজ্ঞ। কারণ এই ধরনের অনুষ্ঠান ভারতবর্ষের কোনো জায়গায়
হয়েছে বলে আজ পর্যন্ত আমাদের মনে পড়ছে না বা ইতিহাস তা বলছে। फिर वही उतरती हुई रात, वही आवाज़ें झिंगुरों झिल्लियों मेको की, वही अकेलापन और वही अपने आप से सामना। क्या चाहता हूँ? किसी से बात करना, पर किसी से बात करना ही तो नहीं चाहता। जलील होना पड़े, राह चलते एक नवाकिस लड़की का हाथ पकड़ के खींचना, इससे बड़ी हिम्मत और क्या हो सकती है? जिससे उसकी खबर श्रीनगर तक पहुंचे और वो लोग जान जाए जो खोल जो भस्म वो बनाए रखना चाहता है, मैंने उसे तोड़ दिया है। এসছেন, আপনারা আসুন না, একটা কিছু আমাদের মধ্যে শেয়ার করি, আসুন। সকালবেলা আসতে পারি না, যেটা এমন কাজে আটকে গিয়েছিলাম, খুব খারাপ লাগছে। সকালবেলা যতবারই হয়েছে সকালবেলা এসেছি, থেকেছি অনেকক্ষণ, সেটাই। না আমি বলছেন তো যে নানান রকম, মানে এই যে আসলে একটু বিমূঢ় লাগে, মানে যেখানে সব কোনো ছকের ব্যাপার নেই সেখানে একটা অন্যরকম বিমূঢ় লাগে। মানে ছক ভাঙার এটা একজন বলছেন যে একটা চরিত্র করতে গেলে তার অবজারভেশন দরকার, তার শ্রেণীগত অবস্থান, তার অর্থনৈতিক এই সমস্ত। এসব হতে হতে আমার পট করে মাথায় প্রশ্ন এসছে, তাহলে অয়দীপ হাউস করতে গেলে কী করে ভাববে? অয়দীপ হাউস যদি চরিত্রটা করতে হয় তাহলে এই অবজারভেশন কী করে কাজে লাগবে? বা সক্রেটিসকে ধরা হয়েছে, সেখানে একটা কথা হয়েছে যে এই মানে একটা ছেলে সে বলছে যে আমাদের আমাদের দাদা আমাদের খুব কঠিন লোক, এরকম ব্যাপার, যে নির্দেশক। তার একজন বলছে এরকম ধারণা আর এখনো চলে, সে কি করে পান্ডা হয়? সে তো পান্ডা, এরকমভাবে হয় নাকি? রেজিমেন্টেশন দিয়ে কিছু হয় না। তারপর আমি একটু খুশিস করে বললাম যে ফাল্গুনিতে দেখবে একটা কথা আছে যে যে চালিয়ে নিয়ে যায় সে সর্দার, সে সর্দারই করে না বলি সে সর্দার। হ্যাঁ, এইরকম মজার মজার কিছু কথা হচ্ছিল। তো এই করতে করতে এই অহংকার এইসব নিয়ে কথাবার্তা হচ্ছে, কিন্তু শক্ত কথা এসে গেল। আমি বলে ফেললাম যে শঙ্খ ঘোষের একটা লেখায় পড়েছিলাম যে অহংকে অতিক্রম করে যাওয়াটাই শিল্পের কাজ আর কি, সেটি একটা পথ, প্রসেস। এই করতে করতে কি করে অভিনয় হবে, মানে ওই রকম সব অবজারভেশন, যে কথাগুলো উড়ে বেড়ায়, মানে সেটা সবই কিন্তু ছক। মানে জীবনের আছে থিয়েটারের রুটি বা শিল্পের রুটি সেঁকে নেওয়া, সেইটা বাদ পড়ে যায়, খালি খালি রুটিটাই থাকে, জীবনের তাপটা মুশকিল হয়। তো এই অহং নিয়ে কথা হতে তাহলে যে সক্রেটিসের চরিত্র অভিনয় করছে, সেখানে তুমি কি তার শ্রেণী কি বিচার করবে? এরকম একটা লোককে নিয়ে এসে ফেলেছে, সেখানে সব গালমন্দ করছে। তা এজিউস বলে একজন আছে, তাকে সক্রেটিস ডেকে বলছে, আচ্ছা এজিউস, ধরো তুমি কাউকে কিছু দিলে, সে নিল না, তাহলে সেটা কার থাকে? বলে আমার। তুমি এতক্ষণ ধরে যে গালিগালাজগুলো আমাকে করলে আমি নিলুম না, এই যে উইট। তা আসলে রবি ঠাকুরের এই কথা আছে না যে বানিয়ে তোলা কাপড়ই তো আমরা কেউ বা রাজা কেউ বা ভিখিরি। তা এই দুনিয়ায় আমাদের পরিচয়গুলো কিরকম অদ্ভুতভাবে হয়। এবার সেই লোকটা আবার বলছে যে একবার দেলফির মন্দিরে একটা দৈববাণী হলো, সেখানে বললো সক্রেটিস নাকি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। আমার সন্দেহ হলো, আমি তখন এই অ্যাথেন্সের রাস্তায় ঘুরে বেড়াই, আমার তো কোনো ইউনিভার্সিটিতে যাওয়া নেই। এই অ্যাথেন্সের রাস্তায় আমার শিক্ষক, এই মানুষগুলোর সঙ্গে মিশি, অল্প বয়সী ছেলেপেলেদের সঙ্গে মিশি, এরাই আমার শিক্ষক। তো আমার কিরকম ধন্দ লাগলো, তখন আমি এই অ্যাথেন্সের যত সব বড় বড় জ্ঞানীগুণী লোকে আছে তাদের কাছে যেতে শুরু করলাম। এই তাদের কাছে যাতায়াত করতে করতে আমার কিরকম ধারণা হলো, এদের জ্ঞানের বড় অহংকার, এরা জানে না যে তারা জানে না। আমি অন্তত এইটুকু জেনেছি যে আমি জানি না। ফলে এই অভিনয়টা কি করে করা যায়, মানে এটা শুধু কথা বললে হবে? হ্যাঁ, তখন এরকম সব ব্যাপার, এই সব কাটাকুটি করতে করতে যাচ্ছিলাম।
মানে কখন যে আমরা টালিগঞ্জ থেকে উঠেছি, বজবজ স্টেশনে চলে গেছি, তারপর অটোতে উঠেছি, সমানে এই যে একটা কেমন একটা ছোট্ট কথা থেকে চেন রিয়াকশন হচ্ছে যেন, হতে 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 আমরা ওখানে গেলাম। তারপরে প্রচণ্ড বৃষ্টি, ঠিক সময় শুরু হলো না, প্যান্ডেল উড়ে যাওয়ার জোগাড়, এত ঝড় একটা মুহূর্তের মধ্যে। মধুমক্ষিকার মতো দুঃখ গুলিয়ে ওঠে, কালোয় মিশেছে সাদা, অন্ধকার ফরাসের ওপরে রঙিন মুজরো, রুশনাই টাকা উড়ছে মাছির মতো অবজ্ঞায় দেদার দরাজ। গেরস্থের হাতে দেখো অলিক বাজার, ব্যাগ ইন্দ্রজালে ভরপুর, অসীম রহস্য বসে ফাঁকা। ব্রেইল। যখন পড়বে মনে তখন চাইবে কালো মেঘের পানে, আর রান্না শালে কাঁদবি বসে ভিজে কাঠি মনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, মনে মনে ঘরের কোণে শ্যামের পীড়িতে রাখো মনে, কিছুদিন মনে মনে। তার পাল্টা তো আমরা অন্য কিছু করতে পারি না, আমরা আরেকটা আতঙ্ক ছড়াতে পারি, এবং সেই আতঙ্কের কোনো রং নেই, বেশিরভাগ রঙই কালো সাদা। একটা লেখায় আমি লিখেছি যে সম্প্রতি রাজনৈতিক রং আর রঙের রাজনীতিতে কালো, সব রঙে তো আমরা রাজনীতি খুঁজে পেয়েছি, লাল, সবুজ, নীল, গেরুয়া সবাই খুঁজে পেয়েছি। কালোটা নিয়ে আমার প্রশ্ন করা হয়েছে, কালোর কি কোনো রাজনীতি নেই? হ্যাঁ আছে, উপেক্ষার রাজনীতি। আমরা এখন উপেক্ষার রাজনীতিতে আছি। মজাটা হচ্ছে যে আমি অনেকদিন ধরে একটা মানে প্রায় বলা যেতে পারে নাটকেও হবে, নাটকের সঙ্গে যুক্ত ছিলাম বা কিছুটা আছি এখনো, সামান্য কিছু আছে। তো সামান্য থাকার অনেক অন্যান্য কারণ আছে ঠিকই, কিন্তু সেটা হচ্ছে বেশিরভাগ নাটকের সঙ্গে যুক্ত থাকাটা নাটকের মঞ্চকে ঘিরে। এখন এই যে মঞ্চ, যে ধারণাটা আমাদের মধ্যে প্রতিষ্ঠা করে দেওয়া হয়েছে, আমার সঙ্গে বিশুর যে যোগাযোগ সেটাও মঞ্চকে ঘিরেই, মঞ্চ কাজের সূত্র ধরেই। তো এই মঞ্চটাকে আমরা ভাঙবো কী করে, মঞ্চ থেকে নামবো কী করে, এবং মঞ্চ বাইরে আমরা যাব কী করে, এইটা ছিল আমাদের একটা দীর্ঘদিনের ব্যক্তিগত প্রচেষ্টা, এবং সেই দিক থেকে সামাজিক দিক থেকেও বটে, যে মঞ্চটাকে কি করে এই তথাকথিত মঞ্চ ভাড়া করা, মঞ্চে আনা, মঞ্চে যেরকম একটা কাঠামো থাকে, সেটা তো একটা দীর্ঘদিনের চর্চার কাঠামো। তার কতগুলো আইন কানুন আছে, অভিনয় আছে, দর্শকের দিকে পিছন ফেরা যাবে না, এইসব আছে, এইসব তো থাকতেই হবে। সেরকম শিল্পের ক্ষেত্রে, চিত্রশিল্পের ক্ষেত্রেও হাজারটা এরকম দৃষ্টান্ত আছে। এই যেমন এখন সোশ্যাল মিডিয়ায় বাজার হঠাৎ গরম হয়ে উঠেছে, বাঙালি হঠাৎ কেমন একটা পেটে সুরসুরি লাগার মতো সুরসুরি পেয়েছে। এটা হচ্ছে হুসেন বলে এক ভদ্রলোক, তিনি আবার বিধর্মী, তিনি তার একটি কাজ ভারতের বাজারে এমন একটি রেকর্ড স্থাপন করেছে যে কেউ কোনোদিন আগে করেনি। 118 কোটি টাকায় তার একটি কাজ বিক্রি হয়েছে। মজা হয়েছে যে এই কাজটি যারা কিনেছে, সংগ্রহ করেছে, সেটি একটি প্রতিষ্ঠান, কিরণ দাদার বলে একজন, এটি তার বিরাট জাদুঘর আছে দিল্লির শহরের প্রান্তে, এবং এরা হচ্ছে রাজনৈতিকভাবে মোদী সমর্থক। কিছুদিন আগে নরেন্দ্র মোদী মহাশয়
একটি আশ্চর্য জিনিস। আমি একটা লিখেছিলাম যে উত্তর আধুনিক শিল্প যদি কোনো কিছুকে এক কথায় ব্যাখ্যা করতে হয়, সেই এক কথা শিল্প, উত্তর আধুনিক শিল্প, সম্পূর্ণ শিল্পই হচ্ছে নরেন্দ্র দামোদর মোদী। তিনি একটি শিল্প। সেটা আমায় কেউ প্রশ্ন করলে আমি তার উত্তর দিতে পারি, কিন্তু আমি তার ব্যাখ্যায় যাচ্ছি না। কি করে উত্তর আধুনিক শিল্প হয়ে উঠলেন, আর উত্তর আধুনিক শিল্পই বা কী, সেই নিয়ে আলাদা চর্চা। মজা হচ্ছে এই ভদ্রলোক, তিনি অদ্ভুতভাবে মনের কথা বলেন। এই মনের কথা বলেন কিন্তু ইলেকট্রনিক মিডিয়া এবং তার নিজস্ব ব্যবস্থায় মনের কথা বলেন। তার কারণ হচ্ছে যে তা অন্য লোকের মনের কথা যেন ওনার মনের কথা হয়ে যায়, এরকম একটা ভাব নিয়ে তিনি বলছেন। বলতে 100টা পর্ব হওয়ার পরে তাহলে মনে হয়েছে যে 100টা পর্ব নিয়ে চিত্রাঙ্ক বা শিল্প কিছু প্রকাশ করা যায়। তার জন্যে ভারতবর্ষের বেশ কিছু শিল্পীকে বলা হয় যে তারা যেন এটা নিয়ে কাজ করেন, এবং এই কিরণ নাদার এটাকে স্পন্সর করে। দেখা যায় যে বহু শিল্পী এর মধ্যে যারা খুব প্রতিবাদী, যারা কৃষক আন্দোলনকে সমর্থন করেছিল এবং তারা নরেন্দ্র মোদীর সমালোচক, তাদেরকেও বাধ্য করা হয় এই কাজে। কি করে বাধ্য করা হলো? কারণ শিল্পীরা ভীষণ অনিশ্চিত। মানে সব ছোটবেলা থেকে শুনছি খাবি কি খাবি কি খাবি কি, ছবি আঁকবি খাবি কি। এখন পৃথিবীতে মানুষ জন্মেছে খালি খাওয়ার জন্যে। এই আমরা এখন এই যে মুড়ি আর চপ খেলাম তো, খাবি কি? চপ খাবো, মুড়ি খাবো। আমি বাবাকে বলেছিলাম যে একটা ডিগবাজি খেতে পয়সা লাগে না, সকালে একটা ডিগবাজি খাবো আর 1 গ্লাস জল খাবো। অসুবিধাটা কোথায়? তোমার অসুবিধা কোথায় হচ্ছে? তো বললো এটা হয়, এরকম ডিগবাজি খেয়ে পেট ভরে যায়। তাহলে হ্যাঁ, সেরকম ডিগবাজি মারতে পারলে পেট ঠিক ভরে যাবে। তো যাই হোক, তো এই শিল্পীরা এত অনিশ্চিত, এত ভীত, এবং ওই পরের দিন কি খাবে এই ভয়ে তারা সবাই ওই দাসখত লেখে, নাক্ষত দিয়ে ওই কিরণ নাদারের ওখানে মোদির সমর্থনে তারা কাজ করে। এটা নিয়ে অনেক লেখালেখি হয়, অনেক ঝামেলা হয়, এ হয় সে হয়। এই কথাটা বলছে এই কারণে যে এই হুসেন সাহেব যে ছবিটি 118-19 কোটি টাকায় কিনেছে, সে হচ্ছে কিরণ নাদার। যে হুসেন সাহেবকে এই মোদির সমর্থকরা একটা ছবি আঁকার 25 বছর পরে হঠাৎ তাদের এই হনুমান বাহিনী, তো হনুমান বাহিনীর কখন তার কলার দিকে নজর হবে কেউ জানে না, হনুমানও জানে না সে কোথায় কলার আছে। তো হনুমান বাহিনীর হঠাৎ খেয়াল হলো, আরে আছে তো মাল তো মিল দিয়া, কুছ তো মাল মিলেগা, আরে সরস্বতী को क्या बनाया, तोड़ दो इसको। 25 বছর আগে উনি এঁকেছিলেন একটা ছবি। আমাদের এখানে দেবদেবীরা সবই নুড হয়, কারণ দেবদেবীদের খুবই ইচ্ছে যে সারাক্ষণ জামা কাপড় খুলে ফেলে। তারপরে কি হয় আমরা জানি না দেবদেবীদের নিয়ে, কিন্তু তারা তো ক্ষয় হয়ে থাকে। কালীর কথা বলছি না, কালী তো প্রথম থেকেই জামা কাপড়ের খবরই রাখেননি, জামা কাপড় দিয়ে এখন ঢাকা হয়ে গেছে কালীকে লোকের লজ্জায় আর কি। কিন্তু দেবদেবীদের সে একটা আছে, একটা ফ্যাশনই আছে জামা কাপড় খুলে ফেলা। আমাদের ওটা নেই, কারণ আমরা তো দেবদেবী হতে পারি না। দেবদেবীরা খুব সহজেই জামা কাপড় খুলে ফেলে। তো উনি এরকম জামা কাপড় খুলে ফেলেছেন, সরাসরি নুট এঁকেছেন। সেটা 25 বছর আগে এঁকেছেন। হঠাৎ এই হনুমান বাহিনীর, মোদী হনুমান বাহিনী, গেরুয়া বাহিনীর হঠাৎ খেয়াল হয়েছে কুছ মিল গিয়া, কোথাও একটা মাটির খুলে এইখানটা হয়তো কোনোদিন খুঁড়ে ফেলবে, এখানে শিবলিঙ্গ ছিল। এই কালীবাবুর বাজেট ভাবতে অর্ধ বয়স্ক, এখানে শিবলিঙ্গ পাওয়া গেছে। তো হতেই পারে, কেউ কিছু বলতে পারে না, যেখানে ওটা শিবলিঙ্গ খুঁজে পায়। কারণ শিবলিঙ্গ এমন একটা জিনিস, একটা পাথর, গোল পাথর, লম্বাট পাথর হলেই শিবলিঙ্গ হয়ে যায়। আর পৃথিবী জুড়ে তো শিবলিঙ্গ ভর্তিই আছে, কোটি কোটি শিবলিঙ্গ আছে, তাতে খুঁজে পেতে কোনো অসুবিধা হয় না। যাই হোক, তো করেছে। এই মজাটা হচ্ছে যে মোদির লোক এইটা কিনেছে, আজকে হুসেন নিয়ে লালা ছড়াচ্ছে, ওদের দ্বীপ লক করছে, মধ্যবিত্ত বাঙালি হঠাৎ উত্তেজিত হয়ে গেছে, ফেসবুকে পোস্টের পর পোস্ট দিয়ে যাচ্ছে, তার কাহিনী বলে যাচ্ছে। আর তারাই এই হুসেনকে তাড়িয়েছিল। কেন তাড়িয়েছিল?
ওই নোট সরস্বতী আঁকার। তো এই রকম কন্ট্রাডিকশন, এই দ্বিচারিতা আমাদের আছে। তা আমরা দেখলাম যে সবই যখন হচ্ছে তা আমরাই বা ছেড়ে দেবো কেন? তো মঞ্চটাকে ভাঙো। মঞ্চ ভাঙার জন্য আমরা তো আর একাডেমি ভাঙতে যাবো না, আর রবীন্দ্র সঙ্গীত ভাঙতে যাবো না। আমরা কালীবাবু বাজারে আসবো, কালীবাবু রাজারকে একটা মঞ্চ বানাবো। ওই মঞ্চ বানানোর জন্য আমাদের যে সমস্ত নির্দেশ দেওয়া হচ্ছে, যেমন চিত্রের একটা নির্দেশ আছে, তার একটা সাদা দেওয়াল থাকতে হবে। একটা সময় কোনোদিনই চিত্রের পেছনে সাদা দেওয়াল ছিল না, এটা পরবর্তীকালে হয়েছে। সাদা দেওয়াল থাকতে হবে, ঠান্ডা ঘরে রাখতে হবে, সাদা গ্লাস পরে ছবি ধরতে হবে, মাথায় টুপি পরতে হবে, মুখে মাস্ক পরতে হবে, যেন মানে হাইজেনিক ব্যাপার, একটা ভীষণ হাইজেনিক এবং একটা সফিস্টিকেটেড ব্যাপার। কারণ যারা এই ছবি দেখবে, তাকিয়ে থাকবে যে ছবির দিকে, তারা আবার খুব আভিজাত্যপূর্ণ লোক। তাদের সকাল ঘুম ভাঙে একটা অদ্ভুত টুংটাং সামান্য আওয়াজে ঘুম ভাঙে, তাদের তারা চারিদিকে সুবাস চড়ায়, তাদের বাড়ির, তাদের পোশাক টোশাক সমস্ত কিছুর মধ্যে একটা অন্য গল্প আছে। তো তারা তো এরকম একটা ইনহাইজেনিক, এরকম একটা অদ্ভুত নোংরা ফোংরা এইসব জায়গায় তারা তো মানাবেও না, তারা তো আসবেও না, তারা তো অপছন্দ করবে। তা আমরা অপছন্দটাকেই তো সম্পদ বানাবো, যাতে লোকে উস্কে যায়, খেপে যায়, ঝামেলা পড়ে। যেমন আমাকে বহু লোক এসে বলেছে যে একজন মহিলা যে কান্নাকাটির কথা হচ্ছিল, কান্নাকাটি করে তার ছেলে কলা ভবনের ছাত্র ছিল, শিল্পী হওয়ার বিরাট স্বপ্ন দেখছে, তারও কোনোদিন হুসেনের মতো 100 কোটি টাকার ছবি বিক্রি হবে এসব ভাবছে। তো 100 কোটি টাকা নিয়ে করবেটা কি, সেটা আলাদা। যাই হোক, সেই তিনি বলছেন আপনি এরকম শিল্পের মর্যাদা হানি করলেন। আমি তো জানি না মর্যাদাটা কি, আমি যেটা জানি না সেটা আমি করবো কি করে, হানি করবো কি করে? জানবো তবে তো, জানবো বুঝবো, আবার সেই রকম জায়গা হবে, আমাকে সেরকম প্রতিষ্ঠা দেওয়া হবে, তারপরে আমি সেই প্রতিষ্ঠা থেকে, যেমন আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলাম, স্নাতক, 60 বছর 65 বছর আগে আমি স্নাতক হয়েছি। তার যে অধ্যক্ষ, সে অধ্যাপকদের ভয় দেখায় যে তোমরা যদি বেগরবাই করো, তোমরা প্রাক্তনীদের সঙ্গে গলা মেলাও, ঝামেলা করো, তাহলে তোমার যে গোপন রিপোর্ট, সরকারি রিপোর্ট, সেটা আমি ব্যবস্থা করব, এখানে কালি দাগ ফেলে দেবো, লাল দালি ফেলে দেবো। আজ কলেজে একটা 100 বছরের পুরনো ফ্রেস্কো ছিল, জয়পুর ফ্রেস্কো, সেটাকে তার হঠাৎ মনে হলো এটাকে এতদিন হয়ে গেছে, 100 বছর হয়ে গেছে, একে এবার ডিফেস করে দেওয়া যাক। এগুলো সব, সেটা হুসেন একাতে শিখেছিল না যায় না। হুসেন সাহেব টাটা স্টিলের মাথায়, বাড়ির বড় উঁচু বাড়ির মাথায় উনি একটা ছবি এঁকে সেটাকে সাদা রং করে দিয়েছিলেন। সেটা ছিল তার একটা পারফরমেন্স। কারণ কোনো জিনিসকে মূল্যবান করতে গেলে এবং অমূল্য করতে গেলে তাকে প্রথমেই আগে ধ্বংস করতে হবে। ধ্বংস করলে বোঝা যাবে হায় হায় চলে গেল রে, এটা ছিল কি অসাধারণ ছিল, সেটা সাদা হয়ে গেল, রং হয়ে গেল, হায় হায়। এই যে হায় হায়টা খুব গুরুত্বপূর্ণ শিল্পের ক্ষেত্রে। হায় হায় যতক্ষণ হায় ঢোকাতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি টিকে গেলেন, সবাই স্মৃতিতে রয়ে গেল। এই স্মৃতিটা জেনারেশন আফটার জেনারেশন স্মৃতিটা বাড়তে থাকবে। আমাদের উৎপল কুমার বসু কবি একটা অসাধারণ গল্প ঘটনা বলতেন যে এই যে নিউক্লিয়ার ওয়েস্ট যেটা এখন আছে পৃথিবীতে, ভয়ঙ্কর একটা জিনিস নিউক্লিয়ার ওয়েস্ট, যার কন্টামিনেশন হয়, পারমাণবিক সমস্ত নানান ক্রিয়া হয়, তাকে কি করে সেখান থেকে পৃথিবীটাকে বাঁচানো যায়। তো সেটা আবার সিদ্ধান্ত হলো যে 10,000 কত একটা আছে মাইল ফাইল কত কি সব আছে, সেখানে যদি গর্তের মধ্যে পুঁতে রাখা যায় তাহলে তার বিষক্রিয়া হবে না। তো দেখা যাচ্ছে যে সেইখান থেকেও হচ্ছে একটা বিশাল অঞ্চল জুড়ে, সাহারা মরুভূমির একটা বিশাল অঞ্চল জুড়ে ঘিরে রাখা হলো, যেখান থেকে এই ক্রিয়াটা, পারমাণবিক ক্রিয়াটা হবে না। তো এবারে পারমাণবিক ক্রিয়া যে হবে না এবং দেখা যাবে 10,000 বছর ধরে এই ক্রিয়াটা থাকবে, তাহলে 10,000 বছরে কি আমাদের ভাষা একই থাকবে? আমাদের যে প্রতীকগুলো, সেই প্রতীকগুলো কি আমরা 10,000 বছর ধরেও পরের মানুষ বুঝতে পারবে? তো
তো তাহলে দেখা গেল যে আমরা এখন যেমন একটা দুটো হাড় মানুষের, মরা মানুষের হাড় আর একটা মরা মানুষের খুলি, এটা দিয়ে ডেঞ্জার বোঝাই, বিপদ বোঝাই। তো 10,000 বছর পরেও কি লোকে এটা দিকে বুঝবে যে এটা বিপদ? তার কত তো ভাষা পাল্টে যায়। তাহলে কি এর উপায়? এটা নিয়ে সব বড় বড় জ্ঞানীরা বসলেন, বসে ভাবতে শুরু করলেন যে কী করে এই 10,000 বছর ধরে এই বার্তাকে বয়ে নিয়ে যাওয়া যায়। তখন সবাই সিদ্ধান্ত নিল একমাত্র যে পুরাণের মধ্যে, গল্পের মধ্যে, রূপকথার মধ্যে এটাকে ঢুকিয়ে দেওয়া যায় বিপদের কথা, তাহলে এ টিকে থাকবে। মানুষের মুখে মুখে আমরা যে ঠাকুররা দিদিমাদের কাছে ঠাকুমার ঝুলির গল্প শুনেছি, এইভাবে যদি আমরা রেখে দিতে পারি, একে সংগ্রহ করতে পারি, তাহলেই সম্ভব। তো এইরকমই আর কি, যে আমাদের মধ্যে যে মিথ এবং মিথের যে আরেকটা অদ্ভুত ভূমিকা আছে, সেটা উৎপলদা আমাদের বোঝাতেন। অনেক রকমভাবে উৎপলদা অনেক কিছু আমাদের হেডমাস্টার ছিলেন, তো হেডমাস্টার আমরা ছাত্র ছিলাম, বোঝাতেন। উনি অনেক রকম ঢপ টপও দিতেন, বলেই দিতেন এটা ঢপ দিচ্ছি, তাহলেও সেসব আমরা শিখেছি। ঢপ দেওয়া খুব ভালো শিখে, ঢপ দেওয়ার যে শিল্পটা, এটা আমরা শিখেছি। এইটাও আমাদের একটা ঢপ, বড় ঢপ। এই কালীবাবুর বাজারে আমরা যেসব করছি, ছবি টাকাচ্ছি, এই করছি সেই করছি, শিল্পের মর্যাদা হানি করছি, এবং করে আমরা ভীষণ উৎফুল্ল হচ্ছি, মুড়ি আর চক খাচ্ছি, নানান রকম কাণ্ড কারখানা করছি, আবার গান গাইছে, কবিতা পড়ছে, এই হচ্ছে, এবার নাচ টাচ হবে। তো এগুলো সবটাই সেদিক থেকে একটা ঢপ। কিন্তু ঢপটার মধ্যে আছে যে আমাদের যে মোড়কটা আমরা তৈরি করেছি, ঢপের মোড়কটা, সেটা খুব আশ্চর্য জিনিস। সেটাকে কেউ চট করে তাকে ফেলে দিতে পারবে না। এবং এই যে মঞ্চর বাইরে গিয়ে আর একটা মঞ্চ তৈরি করা যায়, এরকমভাবে, যেমন আমার একজন বামপন্থী বন্ধু, অনুজ, ছোট কট্টর বামপন্থী, সে গত বছর এসে খুব হতাশ হয়েছে যে আলো নেই, কিছু নেই, এরকম একটা ব্যবস্থা নেই, কিছু নেই, মাছের গন্ধ, এইরকম জায়গায় ছবি দেখা যায়। কারণ ছবি জিনিসটা হচ্ছে ওই 118 কোটি। বহুদিন ধরে চেষ্টা করছিলাম, এবং চেষ্টাটা একরকমভাবে করা গেছে। তার কারণ হচ্ছে সবাই 2014 সালের পর থেকে আমার কাজকর্ম প্রায় বন্ধ হয়ে গেছে, মঞ্চের কাজ। তো আজকে প্রায় 10-12-11 বছর হলো মঞ্চের কাজ প্রায় বন্ধ হয়ে গেছে। কারণগুলো অনেক, সেই নিয়ে আমি মধ্যে ঢুকছি না। কিন্তু তাতে এবং এরা মৎস্য ব্যবসায়ীরা আমাদের এত সুন্দর ব্যবস্থা রেখেছে, আমাদের জায়গা দিচ্ছে, আমরা কৃতজ্ঞ। কারণ এটা আমরা কেউ ক্লাসও নেই, ডিক ক্লাসও হচ্ছে না। আরে ক্লাস থাকলে তো ডিক ক্লাস হবে, আমাদের তো কোনোদিনই ক্লাস ছিল না, তাহলে আর ডিক ক্লাস হবে কি? আমার বাবা জমিদার ছিলেন, দাদা খুব বড় কমিউনিস্ট নেতা ছিলেন, তো তার তো ডি ক্লাস হওয়ার একটা বাধ্যতা ছিল। বাবা জমিদারের ছেলে কমিউনিস্ট পার্টি করছি, এটা এর থেকে বড় লেভেল তার কিছু হতে পারে না। তো লেভেলটা পেয়েছিল, লেভেল পেয়ে কী করেছে আমি জানি না, কিন্তু আমি ওটার মধ্যে ঢুকিনি। আমাকে ও খেয়ে দিয়ে কাজ নিয়ে কে ছোটো বয়সে, 6 মাস বয়সে কে এসে বললো তোর নাম স্টালিন রইল। তা আমি তো কিছু বুঝিনি, 6 মাস বয়সে স্টালিন কে, কী করে, কোথায় হিটলারকে আটকেছে না কী হয়েছে, কিছুই জানি না। 6 মাস বয়সে জানার কথাও না। আমার নাম বললো তোর নাম হলো স্টালিন। তা আমাকে সবাই জিজ্ঞেস করে আপনার নাম স্টালিন হলো কেন? স্টালিন হলো কেন আমি সেটা দাদাকে জিজ্ঞেস করতে দিয়েছিল নাম, সে চলে গেছে। তো আমার একটা ধারণা আছে সেটা যেমন অনেকে হরিনাম করে না, হরি 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 হরি। নারদকে একবার পরীক্ষা করেছিলেন নারায়ণ, যে এক ভাণ্ড তেল দিয়ে তেলটা যাতে উঠছে না পড়ে, ও কতবার নারদের কথা মনে পড়ে, এই নারায়ণের কথা মনে পড়েছে। তো ওর তো তেলটা নিয়ে চিন্তা, যে তেলটা উঠছে যাতে না পড়ে, নারায়ণ ফারায়ণ ভোগে যাবে, তেলটা আগে বড় কথা, তেল পড়ে গেলেই তো কেস খেয়ে যাবে, নম্বর করা যাবে, আর 118 কোটি হবে না। তো তাকে সে তখন নারায়ণ ধরে ফেলেছে যে তুমি তো সেরকম শিষ্য নও, তুমি তো তেল নিয়ে ভাবছো, আমাকে নিয়ে ভাবছো না।
এরকম হরিনাম হরিনাম করে, যে হরি 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 করে সারাক্ষণ করে। তো এই কমিউনিস্টেরও একটা ব্যাপার আছে, সবারই কম্পালশন থাকে, তো একটা সাংস্কৃতিক এবং ধর্মীয় কম্পালশন। ধর্ম মানে তো খালি আর রাম আর এইটাই গেরুয়া ফেরুয়া নরেন্দ্র মোদী নয়। ধর্ম মানে হচ্ছে আমাকে উজ্জীবিত করে রাখতে হবে, কিছু একটা দিয়ে সারাক্ষণ মানে পাম্প দিতে হবে। যেমন এই পেট্রো ম্যাক্স ছিল না আগেকার দিনে, পাম্প দিয়ে 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 হাওয়া দিয়ে 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 তাকে জাগিয়ে রাখা। সেরকম দাদার এটা একটা এজেন্ডা ছিল যে স্ট্যালিন নামটা যাতে সে 100 বার উচ্চারণ করতে পারে। এই আমাকে, আমি দাঁড়িয়ে আছি, এই স্ট্যালিন কে দাঁড়িয়ে আছিস কেন, এই স্ট্যালিন তুই কোথায় আছিস, এই স্ট্যালিন এদিকে, এই স্ট্যালিন ওই সর, স্ট্যালিন তোর, স্ট্যালিন কোথায় গেল রে, স্ট্যালিন কোথায় গেল, স্ট্যালিন কোথায় গেল, 10 বার স্ট্যালিন বললো। তো এই যে সুযোগটা, এই সুযোগটা আমি দিয়েছিলাম, করে দিয়েছিলাম, এবং আমি তো উপলক্ষ ছিলাম, আমি তো কোনো ব্যাপার না, আমার ভাবছে ছোটো ভাই, তারপরে আর কোনো চান্স নেই, এরপরে আর আমার তো বাবার তখন অনেক বয়স হয়ে গেছে, 50 হয়ে গেছে, আর বাচ্চা হওয়ার কোনো চান্স নেই। দাদা দেখলে এটা সুযোগ, শেষ ছোটো ভাই, এর নাম স্ট্যালিন দিয়ে দাও, এরপরে আর কোনো টেনশন থাকবে না। আর স্ট্যালিনের পরে কেউ আসেও নি, মানে দাদাদের হিসেবে মাও তো কিছুই ছিল না, হোচিমিন তো কিছুই ছিল না, স্ট্যালিনের পরে আর কোনো কথাই হতে পারে না। এই সেখানেই তো চীন যুদ্ধ, আর চীন আর রাশিয়ার গন্ডগোল হয়ে গেল, যে মাওয়ের দিকে যাবে না লেনিনের দিকে যাবে। এসব অনেক, আমাদের বাড়িতে প্রচুর ঝামেলা আছে, প্রচুর। আমাদের বাড়িটা পুরো কমিউনিস্টের বাড়ি। আর আশ্চর্য বাড়ি হচ্ছে যেখানে আমার বাবা হচ্ছেন হিন্দু মহাসভার জনসংঘের মানে সমর্থক, মানে বাবা হচ্ছে এক্সটিভ জনসংঘ আর শ্যামাপ্রসাদ, আর দাদা হচ্ছে লেনিন স্ট্যালিন। তখনও মাও নিয়ে অত চিন্তা করতো না, যদিও মাও সেদিনের একটা পোর্ট্রেট আমার দাদা কপি করেছিলেন, মুখ এঁকেছিলেন, এটুকু মনে আছে তারা করেছিলেন। এবং শেষ পর্যন্ত ওই আমাকে স্ট্যালিন বলে দেখে দেওয়া হচ্ছে, তাই যে আমি এখনও সেই স্ট্যালিনে রয়ে গেছি। তো সেটার তো আমি কোনো কিছু পাইনি স্ট্যালিন থেকে, কারণ যুক্তফ্রন্ট আসার পরে এরা প্রচুর ঝামেলা করেছে। আবার এদের আরেকটা সমস্যা হয়েছে যে এরা কতটা স্ট্যালিন হবে। এলো চেকেরা তো, চেকে তো একেবারে বাতিল করে দিল আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি সিপিএম, তো বাতিলই করে দিল চেকে। কারণ তো আবার ওসব সে কি বলিভিয়ার জঙ্গলে গিয়ে ঝামেলা পাকিয়ে তাকে তো আবার কাস্ত ব্যবস্থাটা করেছে, এবং ওরাই নিজের লোকেরাই চেকে মেরেছে। এটাই নিয়ম আর কি, সিস্টেম এটা বলে যে নিজের লোকেদের দিয়ে মারাতে হবে। এবং সেটা সিআইএ এরকম জানতো, ওরা সিআইএ তো কম চালাক নয়, যে এদের ভিতরে এই বিষটা ঢুকিয়ে দিতে হবে এবং এদের দিয়েই মারাতে হবে, বেশি ঝামেলা করো না। তো যখন মারা যায় তখন একা, সহযোগীরা কেউ কাছে নেই। হ্যালো, হ্যাঁ। তো এইগুলো হচ্ছে মজার, মানে এই মজাটার মধ্যে আমাদের কিন্তু কালীবাবু বাজার করতে হবে। এই মজাগুলো চিন্তা রেখেই কালীবাবুর বাজার করতে হবে। এখান থেকে আমরা যত হাসি ঠাট্টা মজা করি না কেন, আমাদের মাথায় কিন্তু রাখতে হবে যে এরকম কেউ আসবে না। যখন তুমি বিপদে পড়বে, তোমাকে বিপদে ফেলা হবে, এবং তখন কেউ তোমাকে বাঁচাতে আসবে না, পাশে আসবে না, মারা যাবে। তাতে কি টেনশন কি আছে, মারা যাবে। আত্মহত্যা তো করছি না, বলছি না যে আমার প্রতিবাদ, আমাকে কেউ স্বীকার করলো না, আমার প্রতিবাদ বুঝলো না, ঝুলে পড়ে জল। এইটা আমার ছেলে খুব ঝামেলা পাচ্ছিল, তা আমার স্ত্রী বললো, যা শোনো দেখো, এই ছেলের ঘরে কিন্তু সিলিং ফ্যান রাখা যাবে না। কেন সিলিং ফ্যান রাখা যাবে না, কেন গরমে মরে যেত। বলে না, সিলিং ফ্যান রাখলে ঝুলে পড়ে যেত। আচ্ছা, সিলিং ফ্যান না রেখে একটা ছেলেকে আত্মহত্যার হাত থেকে বাঁচানো যায়, সেজন্য আত্মহত্যা করতে চায়, কাকে বোঝাবে? তা আমাদের মাথার উপর সিলিং ফ্যান নেই, আমাদের বাড়িতে কমিউনিস্ট সিলিং ফ্যান নেই, আমাদের বাড়িতে আমার কাছে এদের গেরুয়া সিলিং ফ্যান নেই। সবার ভয় আমরা যদি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি। আচ্ছা, গলায় দড়ি দিয়ে ঝুলবো, আমরা কি ন্যাটা মল্লিকের পাল্লায় পড়েছি? বাবা ওইখানটা গিয়ে বসে, ওখানটা গিয়ে বসে। Shiva Shambho
स्वयंभो ॐ शम्भो शिव शम्भो स्वयंभो शम्भो शिव शम्भो स्वयंभो शम्भो शिव शम्भो स्वयंभो गंगाधर शंकर करुणाकर माधव भवसागर तारक गंगाधर शंकर करुणाकर माधव भवसागर तारक शंभो शिव शंभो स्वयंभो शंभो शिव शंभो स्वयंभो नित्य निरंजन नित्य नदेश मतंग मुनिवर वंदित ईशा सर्व दिगंबर वेष्टित वेश नित्य निरंजन नित्य नदेश ईशा सर्वेश सर्वेश शंभो शिव शंभो 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 शिव शंभो शंभो প্রেম তুলে ফেলে দেওয়া হবে সে ঘটনাও ঘটেছে, আমি জানি যে আবারও ঘটবে, কিন্তু তা সত্ত্বেও আমার ওই কথাটাই বারবার করে মনে হয় যে আমার তো জায়গা হাওড়া শহর, হাওড়া শহরেই আমি জন্মেছি, গ্রামীণ হাওড়াকে খুব একটা চিনি না, তাই এই মফস্বল অঞ্চলের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে মানে আলাদা করে টোটাল থিয়েটার থেকে বেরিয়ে থিয়েটার যখন শুরু করি তখন একেবারে আমার মুচিপাড়ার কিছু ছেলেমেয়েরা এসে বলেছিল যে আমরা নাটক করবো, আমাদের দিয়ে নাটক করা। তো সেই থেকে শুরু হয়েছিল, কালের নিয়মে তারা কোথায় চলে গেছে, কিন্তু একটা জিনিস ঘটনা ঘটে গেছিল যে ওই যে কজন সেই সময়টা আমার সাথে থিয়েটার করতে এসেছিল বা আমাকে চেপে ধরে আমরা থিয়েটার করিয়েছিল, তাদের পরিবারগুলো এখন যখন আমি দেখি তখন তারা কিন্তু আর সন্ধ্যা থেকে মদ খেয়ে মাতলামি করে না, তারা কেউ না কেউ কিছু করতে না পারলেও 4টে বাচ্চাকে নিয়ে টিউশনে পড়ায়, একবার রবীন্দ্র জয়ন্তী পালন করে। এই যে একটা কালচারাল জায়গা তারা এখন ধরে রাখার চেষ্টা করছে ওই ছেলে মেয়েগুলোই, মানে এই কিছুদিন পরেই বাক্সারা মাটির একটা উৎসব করবে, ও অন্য অনেক জায়গায় থিয়েটার করার পরেও এখনও ভাবছে যে না, আমার কনককানন মাঠেই আমি উৎসবটা করি। কালকে আমাদের নাটক রয়েছে, 3টি দলের নাটক রয়েছে, তাছাড়া 27 তারিখে কে যেন বলছিলেন, আমি খেয়াল করতে পারছি না, যে বিশুর অদ্ভুত একটা থিয়েটারের ঝোঁক ছোটবেলা থেকে রয়েছে, সেই বাদল সরকারকে ধরে আমরা কাজ করছি বিশুর নেতৃত্বে। আগামী 27 তারিখ সেটা অভিনয় হবে এবং হাওড়ার ওই পশ্চিমবঙ্গ নাট্য সংঘের বেশ কিছু সদস্য দল তাতে অভিনয় করছে। আমি অনুরোধ করছি সবাইকে যারা মানে আসতে পারবেন আসুন, 27 তারিখ সন্ধ্যে 6:30টায় বিশু বাণীপাঠ করবেন নাট্য দিবসে, এবং তাছাড়া একটু গানের অনুষ্ঠান আছে, তারপরে নাটকটি হবে। তো সেই গানটা একটু ছোট্ট গান চেষ্টা করি আর কি। যে বাঁশেতে হয় রে লাঠি সেই বাঁশে হয় বাঁশি, বাঁশবাদীর ওই বাঁশগুলি রে তাই তো ভালোবাসি। জল ফেলিতে নাই চোখের জল ফেলিতে নাই, জল ফেলিতে নাই চোখের জল ফেলিতে নাই।
কোপাই নদীর জলে কথা ভেসে যায়, হাসুলি বাকের কথা বলবো কারে হায়, হাসুলি বাকের কথা বলবো কারে হায়, কোপাই নদীর জলে কথা ভেসে যায়। বড় করে গাড়িটা গাওয়া না, এটাই আরেকটা গাই। ওকে যদি একে জিজ্ঞেস করো যে সিকোয়েন্সটা থেকে বলেছিলিস। ও আচ্ছা আচ্ছা, না না ওটা গান ওই যাত্রায় আমার একটা দৃশ্য ছিল, সিকোয়েন্সটা নিয়ে বল, ভালো লাগবে। ওই যাত্রায় একটা সিকোয়েন্স ছিল, আমাকে ভুল করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, আমি তোতলা আর কি, মানে অ্যাবনর্মাল। তো আমাকে জেলের মধ্যে আমি আছি, আর আমাকে আমার যে প্রেমিকা সে বাঁচাতে এসছে, সে প্রমাণ করেছে যে আমি দোষী নই। তো সে আমার কাছে এসছে, তার আগে আমি মনের দুঃখে একটা গান গাইছি আর কি, হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান, তোতলা করে আমাকে গাইতে হচ্ছে আর কি, মানে তোতলা। হ্যাঁ, যদি জানতে চাও তুমি এ ব্যথায় আমার কতটুকু, তবে বন্দি করা কোনো পাখির কাছে জেনে নিও। যদি জানতে চাও তুমি এ ব্যথায় আমার কতটুকু, তবে বন্দি করা কোনো পাখির কাছে জেনে নিও। যদি দেখতে চাও আমার ভিজে যাওয়া চোখ দুটো, তবে জলে ডোবা কোনো পদ্ম ফুল দেখে নিও। যদি জানতে চাও তুমি এ ব্যথায় আমার কতটুকু, প্রশ্ন করো না আগ্নেয়গিরিতে কেন সে ঘুমিয়ে আজ আছে, জবাব পাবে কি তার কাছে, জবাব পাবে কি তার কাছে। শুধু ডানা ভাঙা ভ্রমরকে হাত ধরে তুলে তুমি রেখে দিও। জানতে চাও তুমি এ ব্যথায় আমার কতটুকু, তবে বন্দি করা কোনো পাখির কাছে জেনে নিও। যদি দেখতে চাও আমার ভিজে যাওয়া চোখ দুটো, তবে জলে ডোবা কোনো পদ্ম ফুল দেখে নিও। যদি জানতে চাও ভালোবাসি যতই তোরে ভালোবাসি, মিটে না স্বাদ রে বন্ধু তুই আমার। ভাদ্র মাসের পূর্ণিমার চাঁদ, যতই তোরে ভালোবাসি, যতই তোরে ভালোবাসি, মিটে না স্বাদ রে বন্ধু তুই আমার। ভাদ্র মাসের পূর্ণিমারি চাঁদ, বন্ধু তুই আমার। ভাদ্র মাসের পূর্ণিমারি চাঁদ, বন্ধু তোমার রূপা চাঁদের রূপ যখন এক হয়ে যায়,
মেঘনা নদীর তলায় রে তোর ছবি দেখা যায় বন্ধু তোমার রূপা চাঁদের রূপ যখন এক হয়ে যায় মেঘনা নদীর তলায় রে তোর ছবি দেখা যায় চাই না আমি বিশ্ব শান্তি চাই না আমি বিশ্ব শান্তি যদি ভালোবাসার হয় বিভাগ রে বন্ধু তুই আমার ভাদ্র মাসের পূর্ণিমারি যতই তোরে ভালোবাসি যতই তোরে ভালোবাসি মিটে না সাদ রে বন্ধু তুই আমার ভাদ্র মাসের পূর্ণিমারি আমি একটা গান গাইব। আমায় দে ছাড়িয়া ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি রে কান্দে রইয়া রইয়া ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া বন্দি হইয়া মনুয়া পাখি রে কান্দে রইয়া রইয়া ওরে নীল দরিয়া কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধর ফরাইয়া রে কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধর ফরাইয়া রে ময়না নয় রে ময়না ঝড়ে আম জাম্বনে দোলনা খানা ঝুলছে ফাঁকা পোষা জাম বেগুনি ছিল নুনের মোড়ো কিশোরীর গেও দু চোখ হিংসে মাখা তার সাথে খেলতে হবে খেলনা বাড়ি মামাটির ভেপু বাজায় এখনো কোন দোষী ছেলে মামাটির ভেপু ওরে বাবা তো টারজান হয়ে গেল ভেপু বাজায় এখনো কোন দোষী ছেলে গধুলির গন্ধে আমায় ডাকিস নেলো আমার আল্লাহ সাজা হবে না লাল মাটির সরানে মাটির সরানে মনা ভরে রইল পড়ে জাম্বনে আর নদীর পাশে নীল আকাশে সেখানে ধুলোয় মাথা রইল পড়ে তোর চিঠি বীরভূমের মিটিল বন্যা কিসের মিটিল বীরভূমের মিটিল বন্যা কিসের মিটিল না পেলি আমাকে আর তোকেও আমি পেলাম না ঝড়ে আম পুরো এখনো কোন দোষী ছেলে ঝড়ে আম পুরো এখনো কোন দোষী ছেলে আমার হলো না লাল মাটির সরানে মায়েরা গুলার গুলার মায়েরা
বাড়ি সাজি আমি শিকার তাইলে নাইলে 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 তাইলে নাইলে নাইলে আমি শরীর বেঁচে খাই রে তাইলে নাইলে নাইলে আমি শরীর বেঁচে খাই রে তবু এ শরীরে কলঙ্ক যে নাই আরো কানা গলি লালালোতে আর হোলি মাইকটা নেই লালালোতে আর হোলি আমি ধক ধকে ফর্সা কানাই কাটে রে পতর পীড়িতের ফুল ফুটে পতর পীড়িতের ফুল ফুটে আরে পতর পীড়িতের ফুল ফুটে ও ফুটে রে পতর পীড়িতের ফুল ফুটে সরাই উঠে তার ফুটে রে ফুটে রে পতর পীড়িতের ফুল ফুটে একসাথে আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই বৈশাখী ঝড়েতে আমাদের ঘরেতে হয়েছিল সেই যে দেখা তখন থেকেই যেন আনমনা মোনার উঠান লাগে শুধু বেকা আমার উঠান লাগে শুধু বেকা চল পলায়ে যাই আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই পলায়ে যাই আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই দেশে যাব রে বাসা বানাবো রে থাকবো আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই পলায়ে যাই আজকে আসবো তবে কিছু বলবো বা কিছু এখানেই মাইকটা আমার হাতে তুলে দেওয়া হবে এইটা ভাবিনি তো যাই হোক যেহেতু দীর্ঘদিন থিয়েটারের সঙ্গে আমিও জড়িত চেষ্টা করে গেছি কিছু করার এবং এই থিয়েটারের মাধ্যমেই আমার মণিদীপার সঙ্গে আলাপ তো একটু থিয়েটারের কিছুই হয়ে যায় কালো পাখিটা মরে কেন করে এত জ্বালাতন দিবারাত্রি কুহু কুহু ভুলে গেছি কথা
দিবারাত্রি কুহু কুহু ভালো তো লাগে না মন করে না সে করিলে বারণ কালো পাখিটা মরে কেন করে এত জ্বালাতন আমি তো আপন মনে ঘুমাইয়াছি নুগো ভূমিতলে বসে আচল আমি তো আপন মনে ঘুমাইয়াছি নুগো ভূমিতলে বিছাই আচল। একটা অপূর্ব গোলাপের গান গাই। আমি সখাত সলিলে ডুবিয়া মরিনু তাই প্রাণী বড় বাজে গো নিজ হাতে গড়া খেলা ঘর খানি লাগিল না কোনো কাজে গো এসেছ যদি হে এসো আরো কাছে দেখো হৃদয় কি জ্বালা রয়েছে সহি কি যন্ত্রণা তুমি তো জানো না। এই গানটা গাইছিলেন সুকুমারী দত্ত নিজের মনে নিজের অভাবের কথা বলতে বলতে। ঠিক সেই সময় বড়বাবু এসে চুপ করে দাঁড়িয়ে ওরা গান শুনছিল, নিজেই গানটা ধরলেন। সহি কি যাতনা তুমি তো জানো না। কিরে গোলাপ থামলি কেন? গা। গোলাপ গাছে তাই প্রাণে বড় বাজে গো আমি। দারুণ মোদি। মেশিন গানের পাহারা কার দোষ, কে কি দায়ী? উত্তর নেই শুধু চাপা জলছবি আবছা, কেবল হাওয়া বসে একা ভাবছে আমরা ওনাকে কি উত্তর দেব। ওই মাঠঘাট পেরিয়ে তিনি যে প্রায় ছুটে ছুটে আসছেন, চোরাচালানকারী যুবকের তিনি মা। অনুষ্ঠান হলো, এরপর আমি ডাকবো অনেককেই, একটু সময় নিয়ে নাও। কাকে ডাকবো তারা চিন্তা ভাবনা করে নাও। নজরুলের বিদ্রোহী। 17টা নাচবি। বলবীর বল উন্নত মমসী শির নেহারি আমারি নতসী ওই শিখর হিমাদ্রি। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাঁড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া ক্ষুদালাসন আরস ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মমললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজবিকা দীপ্ত জয়শ্রী। বলবীর আমি চির উন্নত শ্রী মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমের নিবে না আমি সেই দিন হব শান্ত। একটু পিঠা পরে আকাশ এসছে নারে প্রশ্ন এসো তুগলকের অংশটা চলো। তাকে এভাবে একটা গেরিলা যুদ্ধের মতো ভালোবাসায় তাকে এভাবে ফিরিয়ে আনতে পারা যায়, এই স্পর্ধা, এই প্রতিস্পর্ধা, আমরা সত্যি সত্যি
আজকের এমন একটা দিনে যেখানে সমস্ত রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে, সেখানে হিরণদাকে দেখে সাহস পাই আমরা যে এই প্রতিস্পর্ধা বোধ হয় সেই রকম যেভাবে রবীন্দ্রনাথের একটা গানে আমরা জানি আকাশ আমায় ভরলো আলোয়, এবং পরবর্তী কথাটা যে আকাশ আমি ভরবো গানে। শিল্পীর যে প্রতিস্পর্ধা সে তো ঠিক আছে, কিন্তু আজকের যে প্রতিস্পর্ধাটা যার অংশীদার হতে পারলাম এসে, সেখানে একটা কথা বলতে হবে যে হিরণদা তো আছেনই, যারা এই গোটা ব্যাপারটাকে আগলে রেখেছেন এবং এই আমাদের মৎস্য বন্ধু মানে মৎস্য বিক্রেতা বন্ধুরা সকলে মিলে যে কাণ্ড ঘটিয়েছেন এখানে, তার কাছে মাথা নত করতে হয়। তো এই আমার মাথা নত করার ব্যাপারটাকে আপনারা গ্রহণ করবেন, কারণ এটা খুব আন্তরিকভাবে আমি জানাই। অবশ্যই এরকম একটা জায়গায় এসে আমি কবিতা পড়বই। প্রথম কবিতা আনন্দ। আনন্দ গাছের পাতা, প্রসঙ্গ এড়িয়ে যাবে যাও, আমাকে অস্বচ্ছ জ্ঞানে জানি তুমি মুছে দিতে চাও। আঘাত গুছিয়ে নিয়ে হাওয়া বাতাসের ডাকে যাব, আনন্দ গাছের পাতা চলে গিয়ে তোমাকে বোঝাবো। এই কবিতা নির্বাচন করলাম হিরণদাকে উৎসর্গ করে, কারণ হিরণদা এই আনন্দটা আমাদের ফিরিয়ে দিলেন। এই নাটকটি গিরিশ কার্নাডের লেখা মোহাম্মদ বিন তুগলকের জীবনী। আমি একটা অংশ যেটা একটা খুব গুরুত্বপূর্ণ, সেখানটায় মোহাম্মদ বিন তুগলক বলেছিলেন, সেই অংশটাই আমি বলবো আর কি। আল্লাহর কাছে আমি প্রার্থনা করি তিনি যেন আমায় ঘুমের হাত থেকে রক্ষা করেন। রাত যখন নেমে আসে তখন আমি এসব অতিক্রম করে যেতে পারি। আকাশে কৃত্তিকা নক্ষত্রপুঞ্জের দিকে তাকিয়ে আমার মনে পড়ে ইবলুল মত্তাজ আর দুরামনার কথা। তারাগুলোকে এক নজরে দেখে মনে হয়েছিল উট পাখির টিম। অন্যজন বলেছিলেন একটি দোয়েল। আবার কখনো ছুটে যেতে ইচ্ছা করে তাদের কবিতায়, তাদের শব্দের মধ্যে ডুবে যেতে ইচ্ছা করে। আবার কখনো ইচ্ছা করে অনেক উঁচুতে উঠে দাঁড়াই, পৃথিবীর দীর্ঘতম তরু শীর্ষে। সেখান থেকে আমার প্রজাদের ডেকে বলি, এসো এসো আমার প্রজারা, আমি তোমাদের জন্যই অপেক্ষা করে আছি। আমাকে একান্তে তোমাদের দুঃখের কথা বলো। এসো আমরা একসঙ্গে হাসি, একসঙ্গে কাঁদি, একসঙ্গে প্রার্থনা করি। যতক্ষণ না পর্যন্ত আমাদের রক্ত গলে তরল হয়ে যায়, শরীর গলে বাতাসে মিশে না যায়, ততক্ষণ পর্যন্ত আমরা প্রার্থনা করি। ইতিহাস শুধুমাত্র আমাদের খেলার জিনিস, এই মুহূর্তে শুধুমাত্র আমাদের। এসো আমরা আলো হয়ে উঠি, পৃথিবীকে সবুজে ঢেকে ফেলি। এসো আমরা অন্ধকার হই, দেশ ও জাতির সীমানাকে আমরা খুঁজে ফেলি। কিন্তু মাটিতেই যখন আমার শিকড় শক্ত হয়ে বসেনি, তখন বাতাসে কিভাবে আমার ডালপালা মিলে দেব? হিন্দুদের মতো পুনর্জন্মে বিশ্বাস করতে পারলেও হতো, কিন্তু আমার একটি মাত্র জীবন, একটি দেহ, আর আমার স্বপ্ন আর আমার আল্লাহ সবাই একদিকে নিয়েই টানাটানি করছে। বলো, ঘুমিয়ে কি আমি সময় নষ্ট করতে পারি? এত উদ্যত হওয়া কি আমার পক্ষে সাজে? তো এই ছবিগুলো রেখাগুলোর মতো এখন আমাদের পাঠ করে শোনাবে কবিতা অঙ্কুশ দাস। কবিতা না আত্মকথন এটা বলা ভীষণ মুশকিল, সেখানে যখন চিরতরুণ হিরণ মিত্র বসে আছে। খালি মাস্কা
লাইনগুলো অনেকটা এরকম যে আমার দুমুঠো ভর্তি নীল বিষ, জানলার ওপাশে প্রতিশ্রুতির পাহাড়, আধারে ছায়া টেবিল জুড়ে রেখার অবয়বরা ঝংকার তুলে যায়। নীল কাঁকড়াদের যত ঘর আছে সব জলে ভেসে গেছে। হিরণের রেখারা আমাকে প্রতিদিন খুন করে, ওরা আমার পাঁজর ছুঁতে চায়। বহুদিন ঠিকানা মনে নেই আর, তবুও অজানা না। কাটাকুটি, সিগারেট, বাংলা, কাগজি লেবু, সন্ধ্যা, বৃষ্টি, নরক, অবাক বৃষ্টির মতন ছুটি, প্যান্ট, মেয়ে, আঁচল, ব্যাংক ব্যালেন্স, কতটা মানে এখানে কেউ শৃঙ্খলে আবদ্ধ হয়ে ছবিগুলো দেখছে না, নির্দিষ্ট লাইন করে সেই ঘুরে ঘুরেও দেখছে না। তারা নিজের মতো করে এইখানকার গন্ধ, এই স্পেসে, তার সাথে এই রং রেখার যে সম্মেলন, ফিরে যাব। কিন্তু এই অনুভূতিটা আমাদের মধ্যে ঠিক মানে তার জায়গা পাকাপাকি একটা জায়গা করে রেখেছে, একটা জায়গা করে নেবে, এটাই আমাদের বিশ্বাস। আর যেটা আমাদেরকে পরবর্তীতেও চারপাশে অবস্থা খুব একটা সারা পৃথিবী জুড়েই ভালো নয়। আমাদের চারপাশে এত হানাহানি, রক্ত, বিভেদ এবং এই সমস্ত কিছুর একটা যে চাগার দিয়ে ওঠা, তার উল্টো দিকে যদি এই ধরনের কোটি কতক মানুষ এইরকম একটা আয়োজনের সাথে মিলে যায় আর সে দৃশ্য সুখ দেখা সত্যি মানে অনেকটা ভরসা জোগায়। এরকম একটা ক্রান্তিকালীন সময়, হয়তো সময় সরাসরি আমাদের উপর আশ্রে পড়ছে না, কিন্তু চারপাশে যেভাবে সে বাংময় সেইটি দেখতে দেখতে, নজর করতে করতে কিন্তু আঁচটা আমরা অনুভব করতে পারবো চাই না। আমরা যতই এড়িয়ে যাওয়ার চেষ্টা করি যে সারা পৃথিবীর ধ্বংসলীলার সাথে আমাদের সরাসরি কোনো যোগ নেই, কিন্তু এই যে সেইটা চোখের সামনে ভেসে উঠছে, এইটা আমাদের সবার কাছে মাঝখানে, আর্ট ইন এভরিওয়ান, সবার মাঝখানে, মানুষের মাঝখানে আমাদের শিল্পকে আমরা কি করে তার প্রবেশাধিকার মানে দেবো, সেটাকে মানে সেটাকে টিকিটের মূল্যে যেরকম ভাবে কোনো অডিটোরিয়ামে বা কোনো গ্যালারির ভেতরে ঘটে থাকে, তার বাইরে আর কি পথে দিতে পারি। এখন তার সত্যি কথা বলতে গেলে তার উদাহরণ খুব কমে যাচ্ছে। সেখানে এরকম একটি উদাহরণ মানে তৈরি করে যাওয়া এবং সেটা মানে এইরকমভাবে একটা ছক ভাঙা উদাহরণ, যেখানে যেভাবে যে মানুষ বাজার করতে এসে হোক বা তার কাজের মানে সে চাইলেও ছবিকে এখানে এড়িয়ে যেতে পারছে না। মানে সে খুব দ্রুততার মধ্যেও কোনো একটি কাজে এই মাথা থেকে ও মাথা পায়চারি করতে গেলেও কতগুলো রং, কতগুলো রেখা তার চোখে, তার স্পর্শে, তার ছোঁয়ায়, তার সাথে ভেতরে ভেতরে বলতেন জানি না, কিন্তু নিশ্চয়ই মানে প্রচন্ড উত্তেজিত হতেন যদি শুনতেন বোমা এরকম মাছ বাজারে হবে, মেকআপ নিচ্ছে। এই দৃশ্য এটা যতবার মানে এটা চোখ চলে যাচ্ছে ততবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের মধ্যে যেটুকু ব্যারিয়ার ইনস্টিটিউশনের দৌলতে তৈরি হয়েছিল, হওয়ার ছক কষেছিল, যেটুকু তার মানে দাগ পড়েছিল সেটুকুও যেন বিনাশ হয়ে যাবে। মানে ওর ভেতরে যে কত বড় ঢপ থাকে, কত বড় মহাঢপ থাকে, এ কথা মানে হিরণ মিত্রের কাছ থেকে প্রায় 20 বছরের কাছে শুনছি, কিন্তু বুঝতে অনেকটা সময় লেগেছে। ধীরে ধীরে কিছুটা বুঝতে পেরেছি। সব সময় যে সেটা জীবনে করে দেখাতে পারছি এরকমও নয়, কিন্তু বুঝতে পারছি যে ওই দিকে দিশা আছে, ওইটাই আমরা করতে চাই, ওইটার মধ্যে আমাদের আনন্দটা আছে। মানে নিষ্প্রাণ নয়, এটা নিষ্প্রভ নয়। এই অন্ধকারে ছবি আঁকলেও ছবিটা নিষ্প্রভ নয়। মানে ঠিক ছবি বা সঙ্গীতের জগৎ থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছে। আসলে আমরা খুব ভুলই ভাবি, তারা দূরে নেই, তারাই অতি নিকটে দাঁড়িয়ে আছে আপনজন হয়ে। আমরা আরেকটু নিকটে যেতে চাইছি না। আমরা চাইছি না বাজারের জন্য, বাজার অর্থনৈতিক দোহাই দিয়ে আমরা পারছি না, যেতে চাইছি না। আমরা কোথাও একটা সিকিউর জোন খুঁজছি। বারবার বলা হয় হিরণ যশুদের কাছে শুনেছি যে শিল্পীকে আনসেফ থাকতে হয়, তাকে সবসময় নিজেকে আনসেফ রাখতে হয়, যাতে কখনো এমন কোনো অবস্থা না হয় আনসেফ জোনে এসে না গেলে তার শিল্প সৃষ্টির ক্ষেত্রে অন্তরায় তৈরি হয়। তো সেই জায়গাটা আমার মনে হয় যে এখানে ভেঙে যাবে। শুধু একটি বাচ্চা ছেলে অয়ন শুধু নয়, আরো অনেকেই আস্তে আস্তে তাদের কাছে জনশ্রুতির মতো এই ব্যাপারটি পৌঁছে যাবে যে মাছ বাজারে এখানে অন্য কোনো পসরা সাজানো হয়নি,
অন্য কোনো বিকিনির হাট এখানে নেই, কিন্তু এখানে আমাদের কোনো মঞ্চ নেই, বাঁধা মঞ্চ নেই। এখানে কালকে একজন নৃত্যশিল্পী সে এখানে ভরতনাট্যম একটি আইটেম ডান্স করছিল, তো ওর এখানে করতে করতে এখানে কোনো একটা কিছুতে খোঁচা লেগে পা কেটে গেছে ওই মুহূর্তে, কিন্তু সেটা নিয়েও কোনো শোরগোল নেই। ওর সেটার জন্য যেটুকু শুশ্রূষা সেটা করা হয়েছে, কিন্তু ওর মুখেও কোনো তাই নিয়ে মানে আমরা অনেক সময়গুলো তো দেখি স্টেজের পাশে গ্রিন রুমের কালচার বা একজন শিল্পী কত রকমভাবে তার উষ্মা প্রকাশ করেন যদি ঠিকঠাক তার সমস্তটা না থাকে। এই যে এখানে কিছুই ঠিকঠাক নেই, কিন্তু তবু মনের ভেতরে একটা ঠিক 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 এই শব্দের জোরে বা একটা বিশ্বাসের জোরে যেন সব ঠিক 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 হয়ে উঠছে। মানে পরিসর যাই আছে সেটাই আমার পরিসর, আমাদের পরিসর হয়ে উঠছে। এইটা মনে হয় আমাদের ক্ষেত্রে সব থেকে পজিটিভ জায়গা। মানে আমরা ছোটবেলায় যখন তখনও যাত্রা হতো বা বিভিন্ন যে গান মানে গাজনের বা ইত্যাদি যে ফোকের যে ফোকলোর তার যে রিচুয়ালসগুলো ছিল, তখন আমরা এরকম দেখতাম আমাদের ঘরের সামনে কেউ একজন হয়তো কৃষ্ণ সাজছে বা একটা নীল রং করছে, এই করছে, যে যেখানে কোনো আলাদা করে কোনো মানে গ্রিন রুম নেই। তো আজকে যেন সেই স্মৃতিটা মনে পড়ে যাচ্ছে যে আমরা তো এইটা দেখে অভ্যস্ত ছিলাম যে আমাদের আর্টিস্টরা এরকম, তারা আমাদের এতটা কাছাকাছি, তাদের সাথে আমাদের দূরত্ব নেই, আমরা ডায়লগ করতে পারি একে অপরের সাথে কথা বলে। কিন্তু একটা ফেক জিনিসও আমরা শিখেছিলাম যে শিল্প করার পর চুপচাপ গাড়িতে করে নিজের কাজটা তুলে দিয়ে বেরিয়ে যাও। হয়তো বড় বড় স্টারদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য, নানা কারণে হামলা টামলা হতে পারে, কিন্তু সাধারণ শিল্পী আমরা যারা যারা মনের হৃদয়ে এই কাজগুলোকে ভালোবাসি, যারা ছবি আঁকি, ছবি আঁকা দেখি, কবিতা পড়ি, কবিতা অন্যের কবিতা শুনি, বা চলচ্চিত্র দেখি, বা নাচ করি, বা ঘরকন্যার কাজ করি, মনের আনন্দে গান করতে করতে, গুনগুন করতে করতে, আমার মনে হয় যে সেই সব সাধারণ কতিপয়দের কাছে এটাই বোধহয় ঠিক। মানে ওই যে আড়ষ্টতা তৈরি হয়, সেই আড়ষ্টতার বাইরে বেরোনোর একটা জায়গা। এই চর্চা থাকলে পরে আমরা যে কোনো আড়ষ্ট সময় যখন আমাদের উপর গলা চেপে সোসাইটির উপর, আমাদের সমাজের উপর চেপে বসবে, তখন সেইটাকে আমরা কোথাও ভাঙতে পারবো, জোর পাবো, একটা ইউনিটি থাকবে, যে আমরা এইভাবে আমাদের প্রিপারেশনগুলোকে নিতে পারি। কোনো তার জন্য আমাদের আলাদা করে আর কিছু দরকার হচ্ছে না। সবার সমান মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। দেবতার রুদ্র রোষে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে, সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে। চরণে দলিত হয়ে ধুলায় সে যায় বয়ে, সেই নিম্নে নেমে এসো, নহিলে নাহিরে পরিত্রাণ। অপমানে হতে হবে আজি তোরে সবার সমান। যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে, তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। শতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান ভার, মানুষের নারায়ণে তবুও করো না নমস্কার। তবু নত করি আঁখি দেখিবারে পাও নাকি, নেমেছে ধুলার তলে হীন পতি। আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি
আরে এখানে আসো না, এখানে বসো, এদিকে আসো, এদিকে বসো এখানে। আরে আসো আসো আসো, এখানে বসো। না প্লিজ, আমার বলতে খুব খারাপ লাগছে, কিন্তু আমি আর তোমার জন্য কিচ্ছু বোধ করছি না। আমি ভেবেছিলাম আজ রাতে একটা আশ্চর্য ঘটনা ঘটবে, সেটা যখন ঘটলো না, তখন আমি দেখলাম আমি তোমায় যা ভেবেছিলাম তুমি তা না। এই 8 বছর ধরে অনেক ধৈর্য নিয়ে আমি অপেক্ষা করেছি। আমি তো জানি বলবো ঘটনা রোজ রোজ ঘটে না, তারপরে বিপদ এলো। তখন মনে হলো এইবার সেই আশ্চর্য ঘটনাটা ঘটবে, ঘটে আমার সমস্ত জীবন, সমস্ত ভালোবাসা, সব কিছু সার্থক করে দেবে। কেষ্টমত চিঠিটা যখন ওইখানে ওই বাক্সে পড়েছিল, আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি তুমি ওর সমস্ত দাবি মেনে নেবে। আমার কেমন একটা বিশ্বাস হয়েছিল তুমি এসে বলবে যাও ছাপিয়ে দাও তোমার সমস্ত কথা কাগজে কাগজে, তুমি বলবে তুমি সমস্ত দায় নিজের কাঁধে তুলে দেবে। না, আমি হতে দিতাম না, কখনোই হতে দিতাম না। তাই আমি ভেবেছিলাম সেই ভয়ঙ্কর আশ্চর্য ঘটনাটা যত ভেবেছি ঘটুক ঘটুক, তত ভেবেছি যেন না ঘটে, না ঘটে। আমি একসময় ভেবেছিলাম আমি মরবো, তারপর আমি আরো দেখলাম তোমার ভয় যখন কেটে গেল, আমার জন্য তোমার ভয় না, তোমার নিজের জন্য ভয় যখন কেটে গেল, তুমি আবার আমায় আদর করতে এলে যেন কিচ্ছু হয়নি। আমি আবার তোমার সেই আদরের লক্ষ্মী বউটা হয়ে গেলাম। ঠিক সেই মুহূর্তেই আমার মনে হয়েছে আমি এতদিন ধরে একটা অচেনা অজানা লোকের সাথে ঘর করছি, তার সন্তানের জন্ম দিচ্ছি। কিন্তু আর তো আমি কোনো নিঃসম্পর্কীয় লোকের সাথে এক ঘরে রাত কাটাতে পারবো না। তাই এবার থেকে আমায় নিজের জন্য নিজেকে ভাবতে হবে, নিজেকে, সবকিছুর মানে নিজেকে বুঝতে হবে। এই নাও তোমার চা। করে কালা করলাম রে দুরন্ত পরবাসী, হাড়ে কালা করলাম রে দেহ কালার লাইগারে, অন্তরে কালা করলাম রে দুরন্ত পরবাসী। মনরে হাইরা লোকের লাঙল বাঁকা জনম বাঁকা সা Follow my lead.
হয়ে গেছে, কর ধরেছে খুলি আমার মল্লিকা বনে, তোমারও লাগিয়া তখনই বন্ধু বিধেছিল অঞ্জলি আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে। যখন প্রথম ধরেছে খুলি আমার মল্লিকা বনে, তখনও গুহেনি জানে সখা তরুণী উষার ভালে, শিশিরে শিশিরে অরুণ মালিকা উঠিতেছে ছলো ছলি আমার মল্লিকা বলে, আমার করিলে বলো ভাইব তোমারে রাখিব আখিতে, ওরে কি করিলে বলো ভাইব তোমারে রাখিব আখিতে আখিতে, ওরে এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না, তোমার হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বাবা, তোমারে দয়া না করিলে কে পারে, তুমি আপনি না এলে কে পারে হৃদয় पूरा भी ना होगे चलिए बनैया जी दे हो आ जाओगे दिल तेरा पूरा भी ना होगे, पूरा भी ना होगे, पूरा भी ना होगे। এই জানো আমি একটি মেয়েকে ভালোবাসতাম, না না একটি মেয়ে আমায় ভালোবাসতো, মানে আমি একটা মেয়ে বাসতো, আমি তাকে, মানে ওই মেয়েটাকে সে ভালোবাসতো, আমি আমাকে খুন করে ফেলবো। ঝপাঝপ ঝপাঝপ ছেড়ে বুড়ো চাষি বেড়ে মাস্টার ছাত্র ঝপাঝপ মাটি করে কোদাল চলে। আরে ওদিকে খাড়ায় কি দেখো কচ্চা, জলদি আসো বাঁধ ভাঙে। বাঁধ ভেঙে গেছে, ওই দেখো লোনা জল ঢোকে, লোনা জল, লোনা জল। আমার জমি গেল বিদ্যা নদী, 3 বিঘা জমি গেল বিদ্যা নদী আজ 3 বছর। সেই জমির কাজ না আজও দিয়ে চলতে হয়, চলতে হবে যতদিন না নতুন জরিপ আছে। বিদ্যা খায়, গোবর খায়, মানুষের রক্ত ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। না একটু দাঁড়াও, মানুষের রক্ত ঠান্ডা না গরম এখনই বলা যাচ্ছে না, হয়তো হয়তো না, আমার সব গুলিয়ে গেছে। কে বোমা? একটা আদিবাসী পুরো কাটুরে, কেন আমি তার কথা ভাববো, কেন তাকে নিয়ে আমরা বোমা ভাত খাবে। বোমা ভাত কি করে খাবে? বোমা ভাত খেলে যে আমার পোলাও জোটে না। আজ আমি একটা ছবি বানিয়েছি বোমা, 10, 20, 100 টাকার ছবি, তাই দিয়ে তোমার রক্ত কিনেছি, তোমার মুখের ভাত। বোমা ভাত খাবে, বোমা ভাত খাবে। ভাত খাবে? এই মাটিটাকে ধরো প্রথমে, এই পৃথিবীটাকে, এই পৃথিবীটার কৃপণ হাত থেকে ভাত পার করতেই তো বোমা কুড়ুল ধরেছিল, বাঘ মেরেছিল, বাঘের থালা খেয়েছিল। এই পৃথিবীটার মালিক তো আমরা সবাই, তাই না বোমা? তাহলে আমরা সবাই মিলে খেটে যদি সবকিছু বানাতাম, বানিয়ে সবাই মিলে ভাগ করে নিতাম, তাহলে এই আজ
বোমার মা সাপের বিষের নীল। তোমার ভাই নুনের তেজে কালো। বোমার ভাই নুনের তেজে কালো। বোমা ভাত খাবে। ভাত নেই বোমা, নুন আছে। নুন নেবে নুন। তোমার এই গালের ছেড়ে মাংস, চোখের ছেড়ে মাংস শুকিয়ে গেছে বোমা। নুন দিলে জ্বলবে না আর, জ্বলবে না। বোমা শুলো। তোমার মা শুয়ে আছে পেটে নুন নিয়ে। তোমার ভাই শুয়ে আছে পেটে নুন নিয়ে। তেঁতুল ধুয়ে গেছে বোমা, শুধু নুন। তাহলে বোমা শুলো। শুয়ে না বোমা। তোমার ওই ছেঁড়া গাল আবার ছেড়ে দাও। তোমার ওই থাবা, ওই বাঘ মারা থাবা দিয়ে রক্ত বের করে আনো। তারপর নুন ঘষো। নুন, রক্তের নুনে মিশে থাকে এই নুন। বিদ্যা কবরের নুন, সাগরের নুন। চলুক, চলুক, চলুক। জ্বলছে না, জ্বলছে না, আজও জ্বললো না। বোমার ক্ষুধা লাগে। ক্ষুধা, ক্ষুধায় নির্জীব হয়ে পড়ে আছে বোমা। ভিখিরি বোমা, ওর কুড়ুলে মরচে ধরেছে। চারিপাশে আগাছা বরগাছার বিষাক্ত জঙ্গল। বিষ, বাতাসে বিষের গন্ধ। জিভে বোমার রক্তের স্বাদ। বোমার রক্ত খেয়ে আমরা হাসছি, খেলছি। দু কোষ বেয়ে রক্ত ঝরছে, বাড়ছে আমাদের রক্ত। মানুষের রক্ত ঠান্ডা, ঠান্ডা, ঠান্ডা। কিন্তু আমি জানি বোমা আছে। তাই আমার স্বপ্ন আছে। বোমা উঠছে, মরচে ধরা কুড়ুল উড়িয়ে দিচ্ছে হাতে। সারাশি আঙুল চেপে বসছে কুড়ুলের হাতে। বোমা উঠছে, আমরা উঠছি। ওঠো বোমা, কুড়ুল তোলো। ওরা ভারী এসে পারছে না বোমা। তুমি তোলো, মারো জোর, মারো জোর। জঙ্গল কাটো, বিষের জঙ্গল, জঙ্গল ঘাসি। বোমা হাঁটে, বাঘ দেখেছে, বাঘের খাবা, বোমার খাবা, কুমির মারা, রক্তের নুনে, আগুন জ্বলে।